শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি আমরা মূল আয়োজনে। এখনও পর্যন্ত আমার হাতে সবগুলো পত্রিকা এসে পৌঁছানি। যে পত্রিকাটি এসেছে সেটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। হাতে রয়েছে সময়ের আলো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় গতকাল শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কলকাঠি নাচছে কারা, গার্মেন্টস অস্থিরতা, আশুলিয়ায় নিহত এক শ্রমিক, আহত অনেকেই। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে এটি নিয়ে এক ধরনের উত্তেজনা কিন্তু তৈরি হয়েছিল আশুলিয়ার যে শিল্প এলাকা। আমরা দেখেছিলাম যে এই যে আশুলিয়ার যে শিল্প এলাকা রয়েছে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিলেন। তাদের 18টি দাবি দেওয়া ছিল, সেই 18টি দাবি দেওয়ার সব কয়টি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং সেই যে বৈঠকে এইসব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে সেখানে শ্রমিক নেতারা কিন্তু বলেছিলেন স্পষ্ট করে যা কোনো ধরনের আন্দোলন এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা কিন্তু আর ঘটবে না। এরপরেও আবার 2-3 দিন বিরতি দিয়ে আবারও কিন্তু এই সহিংসতার ঘটনা ঘটলো এবং একজন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন। আমরা দেখছিলাম যে যৌথ বাহিনীর বেশ কয়েকটি গাড়ি কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর করেছে। আসলে এই যে 18টি দাবি দেওয়া যে ছিল তাদের, এই 18টি দাবি দেওয়ার পূরণ হওয়ার পরেও আসলে এখন তারা কি দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছেন সেটি কিন্তু একটি প্রশ্নের মুখে থেকে যায় এবং এই আন্দোলন কারা উস্কে দিচ্ছেন, এর পেছনে কারদের ইন্ধন রয়েছে, এইসব বিষয় নিয়ে কিন্তু এখন নানান ধরনের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তবে একটি মহল নিঃসন্দেহে বলাই চলে যে এই দেশকে অস্থিতিশীল করবার জন্য একটি মহল এই যে তৈরি পোশাক খাত, সেই তৈরি পোশাক খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য তারা কিন্তু পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। ফলে আমরা দেখেছিলাম যে এটি নিয়ন্ত্রণ করবার জন্য বেশ কয়েকদিন আগে থেকে যৌথ বাহিনী নিয়োজিত করা হয়েছিল এবং তারা কিন্তু মাঠে ছিলেন এবং গতকালকে আমরা দেখেছিলাম যে এখন কিন্তু সারা দেশেই যৌথ বাহিনী মাঠে কাজ করছে। সেনাবাহিনী, এই সেনাবাহিনীর যেই গতকালকেও আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। সেনাবাহিনী অনেক চেষ্টার পরে কিন্তু পরে সেগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমরা দেখছিলাম যে তাদের যে দাবি দেওয়া, এর পরবর্তীতে আসলে তাদের কি দাবি দেওয়া সেটি আসলে কিন্তু এখন বুঝবার বিষয় এবং কারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেগুলো কিন্তু দেখবার সময় হয়েছে। দর্শক, আমরা পাশে দেখছি আরেকটি সংবাদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, নির্বাচন 16 না 18 মাস পরে নির্ধারণ করবে জনগণ। দর্শক, আমরা দেখছিলাম যে সেনা প্রধান যিনি রয়েছেন তিনি একটি সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার পরেই 1.5 বছর পরে যে নির্বাচন হওয়ার কথা সেই তিনি বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আমরা পরে দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি কিন্তু বলেছিলেন যে 1.5 বছর পরে অর্থাৎ 18 মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই দিক থেকে অনেকেই আবার গুঞ্জন হচ্ছে 16 মাস পরে বা 18 মাস পরে কখন নির্বাচন হবে। তবে গতকালকে যেটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি নিশ্চিত করেছেন 16 বা 18 মাস নয়, জনগণ যখন চাইবে তখনই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন অনুষ্ঠিত হবার জন্য একটি যে পরিবেশ তৈরি করা দরকার সেই পরিবেশ কিন্তু নিশ্চিত করতে হবে। এর পাশে আমরা দেখছি নতুন প্রজন্মের ভাবনা জানতে চায় বিএনপি। নির্বাচন সামনে রেখে জেনজিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দলটি, রাজনীতিকে নতুনভাবে সাজাতে চান তারেক রহমান। জয় পুতুল ববির ব্যাংক হিসাব জব্দ। দর্শক, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসেবে স্থগিত করা হয়েছে। এছাড়া শেখ রেহানার ছেলে শেখ রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। সময় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা কিন্তু পাঠিয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যে অনেকেরই কিন্তু আওয়ামী লীগ যে নেতাকর্মী রয়েছে বিগত সরকার আমলে অনেকেরই কিন্তু ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। এরপর নিচের দিকে আমরা একটি সংবাদ দেখছি, সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র্যাবকে। দর্শক, 12 বছর অর্থাৎ 1 যুগ কেটে গেলেও এখনও পর্যন্ত এই সাগর রুনি হত্যাকাণ্ডের কোনো ধরনের হদিস কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যারা দায়িত্বে ছিলেন র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, র্যাবকে কিন্তু সেই দায়িত্বের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। তারা আসলে এখনও পর্যন্ত কোনো অগ্রগতি এটিতে দেখাতে পারেনি বলে এবং একটি টাস্কফোর্স কিন্তু আদালত কিন্তু একটি টাস্কফোর্স গঠন করতে বলেছে এবং এই টাস্কফোর্সের মাধ্যমে যাতে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার পরিপূর্ণ
যে রয়েছে সেটি যাতে মামলার তদন্ত রয়েছে, মামলার তদন্ত যাতে শেষ করা হয় সেটি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে আসলে এত বড় একটি ঘটনা বাংলাদেশের ইতিহাসে, এবং যেখানে সাংবাদিকরা অন্যান্য মানুষের অধিকার নিয়ে কাজ করেন, অন্যান্য মানুষের যারা অধিকার থেকে বঞ্চিত হন, মামলার থেকে বিভিন্নভাবে বঞ্চিত হন, সেটি নিশ্চিত করতে যারা কাজ করেন, সেই সাংবাদিকদের হত্যার ঘটনায় যদি এই ধরনের মামলা বারবার পেছাতে থাকে এবং এক যুগ সময় পরেও আসলে মামলার কোনো ধরনের অগ্রগতি চোখে না পড়ে, তাহলে এটি আসলে দেশের জন্য বটেই, সাংবাদিক সমাজের জন্য তো বটেই, এবার সবার জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা। 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। আমরা দেখছিলাম যে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সময়ের আলো একেবারে বড় করেই একটি শেষ পাতায় সংবাদ শিরোনাম করেছে। আমরা বেশ কয়েকটি ঘটনা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আমরা দেখছি প্রথমেই তারা যেটিকে শিরোনাম করেছে, বোঝা হয়ে থাকতে চান না তারা, আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। কেরানীগঞ্জের হাসনাবাদে ইট ভাঙ্গার কাজ করছেন ৭৫ বছর বয়সী নাজমা বেগম। রাজধানীর শাহবাগে দুহাত হারানো এক বৃদ্ধ ভিক্ষাবৃত্তি করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা গেটের সামনে দেয়ালের উপরে বসে আছেন অসহায় এক বন্ধু বৃদ্ধ। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে ঢাকা শহর নয়, শুধু সারা বাংলাদেশেই একেবারে বৃদ্ধ বয়সে মানুষ যখন হাত পাততে দেখা যায়, রাস্তায় ঘাটে, বাসে এবং বাসা বাড়িতেও কিন্তু এইসব বৃদ্ধ মানুষদেরকে হাত পাততে দেখা যায়। এই যে আজকে যে আন্তর্জাতিক প্রবীণ দিবস, এই দিবসটি কিন্তু জাতিসংঘ থেকে সর্বপ্রথম স্বীকৃত হয়, এবং এবারে যেটি আসলে জাতিসংঘ এইবারে যেটি প্রতিপাদ্য করেছে সেটি হলো মর্যাদাপূর্ণ বার্ধক্য। সেটি আসলে আমরা আসলে কতটুকু নিশ্চিত করতে পেরেছি, আমাদের প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে আসলে সেটি কতটুকু নিশ্চিত হয়েছে। আসলে আমরা যেটি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, হাসান আলী, প্রবীণ গবেষক। আমরা তার কাছ থেকেই জানতে চাইব যে আসলে এই যে মর্যাদাপূর্ণ বার্ধক্য যেটি আসলে এবারে প্রতিপাদ্য করা হয়েছে, সেটি আসলে আমাদের প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে আসলে কতটুকু নিশ্চিত হয়েছে, এবং এটি নিশ্চিতে আসলে আমাদের কতটুকু কাজ করা দরকার, কি কি কাজ করা দরকার বলে মনে হয় আপনার? জনাব হাসান আলী। অনেক ধন্যবাদ। বিশ্ব প্রবীণ আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্যের কথাটা আপনি বললেন, এখানে মর্যাদা আর এর সাথে যুক্ত আছে যে বার্ধক্যে পরিচর্যা ব্যবস্থা শক্তিশালীকরণের কথাটাও আছে। তো এখন দুটো ভাগে আমরা আলোচনাটা আনতে পারি, একটা হলো মর্যাদা আর একটা হলো পরিচর্যা, সেবা যত্নের যে ব্যবস্থা আছে সেটা আরো শক্তিশালী করার প্রশ্ন। এখন শুরুতে আপনি সময়ের আলো বা অন্যান্য পত্রিকাও আজকে এই বিষয়গুলি নিয়ে কথা আছে। মর্যাদা নিয়ে আমাদের প্রবীণরা দারুণভাবে অমর্যাদার শিকার। বেশিরভাগ প্রবীণ, অল্প কিছু সংখ্যক প্রবীণ আছে যারা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, নানা ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। তাদের কথা আলাদা করলে আপনার বাকিরা তেমন একটা মর্যাদা পায় না, না পরিবারে, না সমাজে, না কোথাও। এবং এই অমর্যাদার কথাগুলি আপনিও বলেছেন। আমরা মর্যাদা হলো সেটাই যে সে যখন কারোর কাছে জীবন ধারণের জন্য হাত পাততে হবে না, কারোর অনুগ্রহ, কৃপা, দয়ায় তার জীবন হবে না। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই প্রবীণরা তাদের যৌবনে তারা সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য দায়িত্ব পালন করেছিল। তার বার্ধক্যটা সম্মানজনক হওয়া উচিত এবং সম্মানজনক ভাবে রাখা উচিত। আমাদের বার্ধক্যের ভাতা, বিশেষ করে আমাদের যে সুবিধাবঞ্চিত প্রবীণ আছেন তাদের ভাতা 600 টাকা করে 60 লাখ লোক পাচ্ছে। তো এইটা অপর্যাপ্ত, আমার কাছে মনে হয় যে এটা আরো বাড়ানো উচিত। বাজেটও একটা খুব অল্প পরিমাণ যে বরাদ্দ, এই বরাদ্দটাও আমাদের এই মুহূর্তে প্রায় 12% মতো প্রবীণ বাংলাদেশে, 2 কোটির কাছে প্রবীণ। তো তাদের জন্য আপনার এই 4000 কোটি টাকার বাজেট, এটা আমি মনে করি অপ্রতুল। তো মর্যাদা বৃদ্ধির সাথে হলো জীবনযাপনের সম্পর্ক। কেউ যদি কারোর উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে হয় সেটা অমর্যাদার। আর দ্বিতীয় কথা হলো যাদের টাকা আছে বা নাই, বা যে পর্যায়ে প্রবীণরা আছে সেখানে যে তাদের যে পরিচর্যা, সেবা শুশ্রূষা, এইগুলি খুবই দুর্বল অবস্থায় আছে। আমরা যদি দেখি যে আমাদের যে প্রবীণরা ঘরে আটকে গেছে, হুইল চেয়ার কিংবা অসুস্থতার কারণে বিছানায় আছেন, তাদের সেবা যত্ন দারুণ অবহেলার মধ্য দিয়ে যায়। আমরা প্রত্যেকে স্বীকার করি আর না করি, বার্ধক্যে আমাদের প্রবীণদের যে সেবা করাটা খুব জরুরি ছিল, সেটা আমাদের যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার ফলে আমাদের সন্তান সন্ততিরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নানা কারণে পরিবারের বাইরে থাকা মা বাবা
বা পরিবারের যে বয়স্ক ব্যক্তি আছেন তাকে সেবা প্রত্যক্ষভাবে দেওয়া কঠিন। তো এখন এই জন্য দরকার হবে এখন পেশাদার সেবা কর্মী, যারা এই যত্নের কাজটা অত্যন্ত যত্ন সহকারে করবে, বা যারা সেবা কর্মীও হয় তাদেরও তেমন কোনো প্রশিক্ষণ থাকে না যে একজন প্রবীণের কি কি সেবার দরকার, কোন কোন ওষুধটা কখন কিভাবে খাওয়াতে হবে, গোসল করাতে হবে, টয়লেটে নিতে হবে, তার কাপড় চোপড় পরিবর্তন করতে হবে, তাকে কোন ধরনের সমস্যা দেখলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এই ব্যাপারে আমাদের প্রশিক্ষণ আছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই অল্প। এবং ঢাকা শহর কেন্দ্রিক কিছু সেবা কর্মী, প্রশিক্ষিত সেবা কর্মীর সেবা আছে, সেগুলি অনেক মূল্য, যেটা আমাদের সাধারণত একটা 12 ঘন্টা যদি কোনো একটা প্রবীণের সেবা দেখে তাহলে 20,000 টাকা লাগে। তো 20,000 টাকা, 18-20,000 টাকার কম 12 ঘন্টার কোনো সেবা কম সেবা পাওয়া যায় না। তো এই সেবা একজন প্রবীণ, এটা ধনী প্রবীণ যাদের সামর্থ্য আছে তারা ছাড়া বাকিদেরকে এত টাকা দিয়ে নেওয়া এটা সম্ভব না। তো যে ব্যবস্থাকরণ শক্তিশালীর ব্যবস্থা আছে সেটা রাষ্ট্র একমাত্র উদ্যোগ নিতে পারে, রাষ্ট্রের সেটা সম্ভব যে প্রতিটা বিভাগীয় শহরে, বড় শহরে যদি আমরা প্রবীণ হাসপাতাল নির্মাণ করা যায়, যে প্রবীণরা ওখানে যত্ন পাবে, সেবা পাবে, চিকিৎসা পাবে, এগুলি খুব দরকার হয়ে যাচ্ছে। বিশেষায়িত হাসপাতাল খুব লাগবে, না হলে আমাদের এই প্রবীণদের মর্যাদা সমুন্নত রাখা আমাদের জন্য অনেক কঠিন হবে। আর এই সেবার কারণে, সেবা যখন ঠিক মতো হয় না তখন তার রোগ শোকও মানে দিন দিন আরো গুরুতর ভাবে খারাপ হতে থাকে। তো এই খারাপ হয়ে গেলে সে আর তাকে মেডিকেল কন্ডিশনটা এই খারাপ অবস্থায় থাকার কারণে তার মৃত্যু আসন্ন হয়ে পড়ে, তার বাঁচানো তাকে কঠিন হয়ে যায়। আর আমাদের একটা মনোভাব আছে যে আমরা বলি যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। তার মানে আমাদের এগুলি, আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে প্রবীণ মানুষ কতদিন বাঁচবেন, অনেকদিন তো বাঁচলেন, এখন এই সময়টাতে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে আমাদের অনেকেরও মনোভাবটা একটু অন্যরকম, যে তারা তেমন একটা খরচ করতে চায় না। আর পারিবারিক যন্ত্রণা নানান কিছু থাকলেও আর এটা সম্ভব হয় না। তো এই জন্যই যে আমাদের প্রবীণদের মর্যাদার সাথে সেবা শুশ্রূষা পরিচর্যাটা খুবই দরকার, কারণ আপনি এটা না হলে আপনি বেশ কিছু বিষয় বলছিলেন, রাষ্ট্রের দায়িত্বের কথা বলছিলেন, সমাজের দায়িত্বের কথাও বলছিলেন, বিভিন্ন উদ্যোগের কথাও জানাচ্ছিলেন। কিন্তু আমরা একটি বিষয় দেখি যে আসলে এই সময়টাতে যখন মানুষ প্রবীণ হয় তখন কিন্তু তারা পরিবারের কাছে থাকতে চায়, বা তাদের যে নাতি আছে, নাতনি আছে, তাদের কাছে থাকতে চায়। এই জায়গাটা থেকে আসলে এই পরিবারের কাছে থাকার যে বিষয়টি, পরিবার যদি এগিয়ে আসে, পরিবার যদি আন্তরিক হয়, পরিবারের জায়গাটা যদি, নৈতিকতার জায়গা যদি শক্তিশালী হয়, তাহলে কি আসলে আপনি এই যে যতগুলো কথা বললেন যে আসলে এই সব জিনিস এই রাষ্ট্রের বা সমাজের, হ্যাঁ অবশ্যই রাষ্ট্র কাজ করবে যেহেতু সংবিধানে ওই বিষয়টি নিশ্চিত করা আছে, সমাজ কাজ করবে, কিন্তু পরিবার যদি এগিয়ে আসে, পরিবারের প্রত্যেকটি সদস্য যদি এগিয়ে আসে, যদি তারাও চিন্তা করে যে আমরা এক সময় বার্ধক্যে পৌঁছবো, বার্ধক্যে আমাদেরও পৌঁছাতে হবে, সেই দিক থেকে আসলে তাহলে সমাজের, রাষ্ট্রের বোঝা অনেকাংশে কমে যায় কিনা, কি মনে হয় আপনার? এটা ধন্যবাদ। এটা এটা প্রত্যেক মানুষ চায়, সে তো তার উত্তরাধিকার, তার সন্তানের মধ্যে তার সবকিছু দেখে, তার পরিবার পরিজন ছেলে মেয়ের মধ্যে থাকতে চায়। এখন বাস্তবতাটা ভিন্ন। ছেলে যদি বিদেশে থাকে, সে যদি ধরেন আমাদের দেশে 2 কোটি মানুষ প্রবাসে আছেন, তো তাদের বাবা মা সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না, বা চাকরি বাকরি করে বাবা মা আছে গ্রামের বাড়িতে, তার হয়তো দূরে পোস্টিং এক জায়গায়। এখন তো স্বামী স্ত্রীরও এক জায়গায় থেকে চাকরি করা কঠিন হয়ে গেছে, সেটাও তো সম্ভব হচ্ছে না। তো এখন আমাদের এটা পারলে খুব ভালো হতো, যে আমাদের প্রবীণরা যে তার নাতি নাতকুর ছেলে মেয়ের সাথে জীবনের শেষ দিনগুলি থাকতে চায়, এই থাকাটা তাদের মানে আমি মনে করি একেবারেই ন্যায়সঙ্গত, খুবই মানবিক একটা দাবি। মানুষ তার সন্তানের কাছেই থাকবে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। এখন বাস্তবতাটা ভিন্ন হলো যে এখন এটা সম্ভব না। আর হলো যে বার্ধক্যে যদি নাতি নাতনির সাথে থাকেও, সেখানেও কিছু সমস্যা আছে, যে সেই বাসায় যেখানেই থাকুক তার উপর কিছু দায় দায়িত্ব এসে পড়ে। আর প্রবীণরা এখন এমন একটা অবস্থা, আমি বলছি যে এইটা আমাদের মানে এই সব চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে। যত আবেগিক কথাই হোক না কেন, সংসারের ছেলে মেয়ের সাথে থাকা, বা জাপানে 75% লোক পরিবারের সাথে থাকে আর 25% লোক থাকে হোমে, কিন্তু জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যা, প্রবীণরা আত্মহত্যা করে বেশি। আর আমেরিকাতে 25% লোক থাকে পরিবারে, 75% থাকে প্রবীণ নিবাসগুলিতে। তো সেখানে জাপানের তুলনায় একেবারেই খুব কমই আত্মহত্যার
বিষয়। তো পরিবারের সাথে থাকলে সে ডিপ্রেশনে থাকবে না, হতাশা থাকবে না, কষ্ট থাকবে না, ঠিক এরকম না। কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রবীণদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, তারা যেন তাদের সমবয়সী, সমমনা বন্ধু বান্ধব, পরিবারদের সাথে, সমবয়সীদের সাথে একসাথে তারা আড্ডা দিবে, গল্প করবে, বেড়াতে যাবে, সামাজিক কাজে অংশগ্রহণ করবে, অন্যান্য কাজে থাকবে। এইটাতে যত বেশি থাকবে পরিবারের উপর চাপ কমবে। আপনি, আমাদের পরিবারগুলি ছোট হয়ে গেছে, এখন আর অনেক ছেলে মেয়ে নাই, কারোর একটার বেশি বাচ্চাই নাই, কেউ হয়তো বাচ্চাই নিতে চাচ্ছে না। তার আর পরিবারের বিষয়টা কেমন হবে? কেরিয়ারের জন্য, চাকরির জন্য নানান টেনশনে একটা বাচ্চা, আগে দুইটা বাচ্চা থাকতো। আমাদের সময় আমরা যখন বড় হয়েছি তখন আমরা অনেকগুলি ভাই বোন একত্রে বড় হয়েছি। এখন সেই অনেকগুলি ভাই বোনের সম্ভাবনা নাই। তো সেই জন্য আমাদের এই মনোভাবটা, আমার মনে হয়, আমি জানি না আমার দর্শকরা আমাকে ক্ষমা করবেন, আমি মনে করি যে পরিবারে প্রবীণদের থাকার সুযোগ থাকলে ভালো, না থাকলে বিকল্প কথা এখনই চিন্তা করতে হবে। আপনাকে অসংখ্য কারণ ধন্যবাদ। মানুষ একা। আমাদের সময় একেবারেই কম, আমাদের শেষ করতে হবে। আমরা আলোচনাটা আপনারা আরও বেশি সময় দিতে পারলে আরও বেশি ভালো হতো, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই চাইব রাষ্ট্র, সমাজ, পরিবার সব জায়গা থেকে আজকে যারা নবীন তারাই প্রবীণ হবে। এই প্রবীণদের মর্যাদা এবং সম্মান সব কিছু বজায় রেখেই তারা নতুন করে পরিকল্পনা করবেন এবং প্রবীণদের মর্যাদা সবসময় অক্ষুণ্ণ থাকবে, এই প্রত্যাশা আমরাও করছি। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমার হাতে রয়েছে দেশ রূপান্তর পত্রিকা, সেটি সংবাদ জানাবো আপনাদেরকে। নীতিবাক্যে আওড়ে নিজেই নীতি বিরুদ্ধ, সড়ক দল দুই ডুবিয়েছেন ওবায়দুল কাদের। নিজের প্রভাব ধরে রাখতে দলের ভেতরে দল তৈরি, কর্মকর্তাদের সততার সবক দিয়ে নিজেই জড়ান দুর্নীতিতে। মতের বাইরে কথা বললেই হুমকিতে পড়তো রাজনৈতিক ভবিষ্যৎ, দল না দেখে ব্যস্ত থাকে উন্নয়নের সত্য মিথ্যা প্রচারে। দর্শক, আমরা দেখছিলাম যে বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি কিন্তু বারবারই বলতেন, আমরা তার মুখ থেকেই শুনেছি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং এই কথা কিন্তু তিনি বারবারই বলতেন। এবং যেই আসলে নীতির বাইরে যেত তাকেই আসলে হুমকি দিত যে দল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তার মধ্যেই আসলে এখন কিন্তু অনেকেই মুখ খুলছেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে। যারা আমরা দেখছিলাম যে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের যারা কাজ করছেন, তারা কিন্তু এখন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছেন। আসলে তিনি মুখে সততার বুলি আওড়ালেও তার ভিতরেরটা আসলে আলাদা ছিল। তিনি আসলে এই যে সমস্ত কিছুর মদতদাতা ছিলেন এসব কিছুর দুর্নীতির। দর্শক, আমরা পাশে আরেকটি ছবি দেখছি। আশুলিয়ায় গতকাল আহত শ্রমিকদের নেওয়া হচ্ছে হাসপাতালে। উত্তপ্ত আশুলিয়ায় গুলিতে প্রাণ গেল শ্রমিকের, 4 জন গুলিবিদ্ধ সহ আহত 30। মুমিনুলের সেঞ্চুরির পর ভারতের টি-20 ব্যাটিং, সামিউর রহমান কানপুর থেকে। মৌলবাদের সঙ্গে আপোষকামিতা উদ্বেগের টিআইবি, জ্বালানির এলসি কমেছে 36%। জুলাই আগস্ট চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাসে জ্বালানির এলসি খোলা হয়েছে $124 কোটি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব, দলগুলোর সঙ্গে আলোচনার পর সংস্কার কার্যক্রম। ইউপি কার্যালয়ে চেয়ারম্যানকে গুলি করে হত্যা, সাইবার আইনে মামলা প্রত্যাহার। আইএমএফ প্রতিনিধি দল, আর্থিক দুর্বলতা আরও প্রকট। রয়েছে কালের কণ্ঠ। হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব, ভাই বাতিজার তালুকদারি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস, সংস্কার নির্বাচন দ্রুতই হবে। মত প্রকাশ নিয়ে স্পিচ অফেন্স, মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত। গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক মুক্তি। আসলে সংঘর্ষ, গুলি, পোশাক শ্রমিক নিহত। উত্তপ্ত শিল্পাঞ্চল, ভালুকায় শ্রমিকরা অর্থকৃত লাশ উদ্ধার। নারায়ণগঞ্জে কারখানা বন্ধের চেষ্টায় প্রতিবাদে বিক্ষোভ। লাঠিপেটা ও কাঁদানে গ্যাস, কয়েকজন আহত। আলোচনার আশ্বাসে চাকরিতে 35 প্রত্যাশীরা যমুনা ছাড়লেন। জয় পুতুলের ব্যাংক হিসাব জব্দ, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, রাজনৈতিক দলের সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ। জনকণ্ঠ, চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন। পতেঙ্গায় স্টর্ম রিফাইনারি ডলফিন জেটিতে অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতিতে সোমবার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। রাজনৈতিক দলের সঙ্গে ফের বসবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রেস সচিবের সংবাদ সম্মেলন। কানপুর টেস্ট শেষ দিন কঠিন পরীক্ষায় বাংলাদেশ, মত প্রকাশের কারণে হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। সাগরুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশ, 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে হাইকোর্ট। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্তের জন্য সেগুলো সংবাদ আপনাদেরকে জানাতে পারিনি। আমরা এখনই আমাদের শেষ করতে হবে। আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, যে আসলে আজকে আশুলিয়ার যেই গার্মেন্টস এলাকায় যে উত্তপ্ত ছিল গতকালকে, সেই উত্তপ্তের ঘটনায় একজন শ্রমিকের প্রাণহানির ঘটনা এবং বেশ কয়েকজন আমরা দেখছি আহত হয়েছে। এবং তাদের যে দাবি দেওয়া মেনে নেওয়ার পরে আসলে তারা কেন আন্দোলন করছে সেটি এখন আসলে খুঁজে বের করা দরকার। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিউজ টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান
সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।